হ্যালো বন্ধুরা, এসো গল্প করি বাই কেবিতে আপনাদের স্বাগতম। সুন্দরবনের সব খালের নাম মানচিত্রে লেখা থাকে না। কিছু খালের নাম স্থানীয়রা রাতের বেলা মুখেও আনে না। আজ 5 বন্ধু ঢুকবে তেমনই এক খালে, যেখানে জোয়ার শুধু পানি নিয়ে আসে না, আর চেনা গলার ডাকে সাড়া দেওয়া মানে হয়তো নিজের জন্যই দরজা খুলে দেওয়া। আজকের ভৌতিক থ্রিলার আধার খাল। আলোটা একটু কমিয়ে নিন, হেডফোনে শুনুন। তবে সম্ভব হলে গল্পটা একা শুনবেন না। চলুন শুরু করি। আমার ঘরে এখন 3টা ঘড়ি, 3টাতেই ব্যাটারি খোলা। কারণটা বলি, টিকটিক শব্দের সাথে আমার একটা সমস্যা হয়ে গেছে। শব্দটা শুনলেই মনে হয় কোথাও পানি বাড়ছে, এক ফোঁটা করে। মনে হয় জানালার নিচে কাদা ভাঙছে কেউ, ধীরে, খুব ধীরে, খালি পায়ে। ডাক্তার বলেছেন এইটা ট্রমা, ওষুধ দিয়েছেন। ওষুধে ঘুম আসে, কিন্তু ঘুমের ভেতরে শব্দগুলা ঠিকই আসে। জোয়ারের পানির ছলাৎ ছলাৎ, কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসা একটা ভোঁ, আর একটা গলা, খুব চেনা একটা গলা, নাম ধরে ডাকছে। গত পৌষের আগে আমি এমন ছিলাম না। গত পৌষের আগে আমি নয়ন ছিলাম, ব্যাংকের চাকরি করা, ছুটির দিনে ঘুমানো, খুব সাধারণ একটা মানুষ। তারপর আমরা বেড়াতে গেলাম, 5 বন্ধু, 3 দিনের ট্রিপ। হাসতে হাসতে, গান গাইতে গাইতে, লঞ্চঘাট থেকে ছবি তুলতে তুলতে। গল্পটা আজ আপনাদের বলবো গোড়া থেকে। তাড়াহুড়া করব না, কারণ এই গল্পে তাড়াহুড়া করার মতো কোনো জায়গা নেই। প্রতিটা ঘন্টার হিসাব আমার মুখস্থ, চাইলেও ভুলতে পারি না। শুধু একটা অনুরোধ, গল্পটা শোনার সময় আশেপাশে কেউ থাকলে ভালো হয়। কেন, সেটা গল্প শেষ হলে বুঝবেন। আমরা 5 জন ভার্সিটির বন্ধু। পাশ করার পর যে যার জীবনে ছড়িয়ে গেছি, কিন্তু বছরে 1-2 বার ঠিকই জড়ো হই। আমাদের দলটার কথা একটু বলি, কারণ এই 5টা মানুষকে না চিনলে আপনি গল্পটার কিছুই বুঝবেন না। প্রথমে ইমরান, আমাদের দলের প্রাণ। যে কোনো আড্ডায় ঢুকলেই বোঝা যায় ইমরান আছে কি নাই। প্ল্যান বানানোর ওস্তাদ, ম্যানেজ করার জাদুকর। ভার্সিটিতে আমরা বলতাম, ইমরানরে চাঁদে পাঠায়া দিলে ও চাঁদের মধ্যেও রিসোর্ট বুকিং দিয়া ফেলবে। ইমরানের বউ মিতু, হ্যাঁ, আমাদের দলেরই মেয়ে, ভার্সিটির প্রেম। 2 বছর হলো বিয়ে। শান্ত, নরম, কিন্তু ভেতরে শক্ত। ইমরানের ঝড়ের সংসারে মিতু হলো নমুন। ফাহিম, আমাদের কমেডিয়ান আর ঘোষিত নাস্তিক বিজ্ঞানী। ভূত, জিন, কুসংস্কার এইসব শুনলেই ওর বক্তৃতা শুরু হয়। ওর প্রিয় লাইন ছিল, দুনিয়ার সব ভূত হইল দুর্বল ওয়াইফাই সিগন্যালের মতো, মনে হয় আছে, আসলে নাই। ঝুমুর, ডাক্তার, আমাদের দলের সবচেয়ে ঠান্ডা মাথা। কম কথা বলে, কিন্তু যা বলে মেপে বলে। আর আমি নয়ন, আমার পরিচয় আগেই দিয়েছি, দলের সবচেয়ে সাধারণ মানুষ। আমার কাজ ছিল সবার ঝগড়া মেটানো আর হিসাব রাখা। এইবার ট্রিপটার কথা। ট্রিপের একটা উপলক্ষ্য ছিল। উপলক্ষ্যটা ছিল ইমরানের বেঁচে ফেরা। ঘটনাটা ট্রিপের মাস 1.5 আগের। ইমরান বাইক নিয়ে ফিরছিল রাতে মাওয়া রোডে। একটা ট্রাক সাইড দিতে গিয়ে ইমরান নিজে বলে ওর শুধু হেডলাইটটা মনে আছে, আর কিছু না। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ওর হার্ট থেমে গিয়েছিল। ডাক্তারদের হিসাবে 4 মিনিট। 4 মিনিট ইমরান ক্লিনিক্যালি মৃত ছিল। তারপর সিপিআর, শক এবং মিরাক্কেল, হার্ট ফিরে এলো। 3 সপ্তাহ হাসপাতালে থেকে ইমরান বাড়ি ফিরল, গায়ে কয়েকটা সেলাই আর প্লাস্টার নিয়ে, কিন্তু আস্ত। ডাক্তাররা বলেছিল
এই রকম কেস তারা ক্যারিয়ারে 2-1টা দেখে। মিতু বলেছিল, আল্লাহ ওরে ফেরত দিছে। ফাহিম বলেছিল, মেডিকেল সায়েন্সের জয়। আর ইমরান হাসপাতাল থেকে বের হয়ে প্রথম যে কথাটা বলেছিল সেটা হল, দোস্ত, সুন্দরবন যামু সবাই মিল্লা, জীবনটারে সেলিব্রেট করন লাগবো। কে না করবে? মরে ফিরে আসা বন্ধু জীবন সেলিব্রেট করতে চাইছে। আমরা এক কথায় রাজি। প্ল্যান যথারীতি ইমরানি করল। হাউসবোট, রুট, খাওয়ার মেনু, ঘাট সবও নিজে ঠিক করল। এমনকি জোয়ার ভাটার সময়সূচি পর্যন্ত ও মুখস্থ করে ফেলেছিল। আমরা হাসতাম, বলতাম, তুই তো ট্যুর গাইড হয়ে গেলি। ও হেসে বলতো, হিসাব রাখতে হয় দোস্ত, পানির দেশে জোয়ার ভাটাই হইল ঘড়ি। ভুল টাইমে ভুল খালে ঢুকলে আর বাইর হইতে পারবি না। কথাটা তখন জ্ঞানের কথা মনে হয়েছিল, এখন মনে হয় অন্য কিছু। থাক, আগে বাড়ি। অ্যাক্সিডেন্টের পরে ইমরানের মধ্যে কিছু বদল এসেছিল। বলে রাখি, কারণ পরে এই কথাগুলা দরকার হবে। বদলগুলা এমন কিছু না, হাসপাতাল ফেরত মানুষের যেমন হয়। ও আতর দেওয়া শুরু করল, কড়া আতর। আগে ও পারফিউমের পোকা ছিল, দামি দামি ব্র্যান্ড। এখন কড়া, ভারী, মিষ্টি আতর। ফাহিম ঠাট্টা করত, কিরে, হজে যাবি নাকি? ইমরান হাসত, বলতো, মৌতের মুখ থেকে ফিরছি, এখন এইসবই ভালা লাগে। 2 ও খাওয়া কমিয়ে দিল। যে ছেলে 1 বসায় ½ কেজি কাচ্চি নামাত, সে এখন প্লেটে ভাত নাড়ে, খায় না। বলে, পেটের সমস্যা, ওষুধ চলতেছে। অ্যাক্সিডেন্টের পরে কত মানুষের কত সমস্যা হয়, আমরা মেনে নিলাম। 3, শীত। ওর নাকি সব সময় শীত লাগে, ভর দুপুরেও গায়ে জ্যাকেট। মিতু বলতো, রক্ত কমে গেছে তো, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। সব কয়টা বদলের একটা করে ব্যাখ্যা ছিল। একটা আলাদা করে শুনলে কিছুই না। সমস্যা হলো, জীবনে কেউ বদলগুলারে পাশাপাশি রেখে দেখে না। দেখলে হয়তো, না থাক, দেখলেও আমরা কিছু বুঝতাম না। এই জিনিস বোঝার ক্ষমতা মানুষের নাই। যাত্রার দিন ভোরে আমরা সদরঘাট থেকে লঞ্চে খুলনা, সেখান থেকে মাইক্রোতে মোংলার কাছের এক ঘাট। ঘাটের নাম বলবো না, কারণ আছে। ঘাটে আমাদের হাউস বোট অপেক্ষা করছিল, কাঠের দোতলা ট্রলার বোট। নিচে ইঞ্জিন আর রান্নার জায়গা, উপরে 4টা ছোট কেবিন আর খোলা ছাদ। বোটের নাম MV চাঁদনি। মালিক সারেং একজনই, সবাই ডাকে সারেং চাচা। 60-এর ওপরে বয়স, রোদে পোড়া তামাটে শরীর, চোখে সুরমা। 30 বছর ধরে সুন্দরবনে ট্যুর চালান। সাথে হেল্পার একটা ছেলে, নাম জুয়েল, বয়স 18-19। মালপত্র তুলছি, এমন সময় ঘটনাটা ঘটল। প্রথম ঘটনা, ঘাটে 3-4টা কুকুর ছিল। ঘাটের কুকুর যেমন হয়, অলস, শুয়ে বসে থাকে, খাবারের আশায় লেজ নাড়ে। আমরা 4 জন ব্যাগ নিয়ে ওদের পাশ দিয়েই গেলাম। কুকুরগুলা ফিরেও তাকালো না। তারপর ইমরান নামলো মাইক্রো থেকে। কুকুরগুলো একসাথে উঠে দাঁড়ালো। আমি জীবনে কুকুরের এই ডাক শুনি নাই। ঘেউ ঘেউ না, ওইটা ছিল আর্তনাদ আর গর্জনের মাঝামাঝি একটা শব্দ, গলার একদম ভেতর থেকে। লোম ফুলিয়ে, দাঁত বের করে 4টা কুকুর ইমরানের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করছে। আবার 1 পাও আগাচ্ছে না, বরং পিছাচ্ছে, ডাকছে আর পিছাচ্ছে। ওই মামা, তোর মধ্যে কি দেখলো? বিরিয়ানির গন্ধ পাইছে মনে হয়। আতরের গন্ধে হয়েছে। তারা কড়া গন্ধ নিতে পারে না। ব্যাখ্যা, সব সময় একটা ব্যাখ্যা থাকে। আমরা হেসে বোটে উঠে গেলাম। শুধু সারেং চাচা উঠলেন না সাথে সাথে। উনি ঘাটে দাঁড়িয়ে কুকুরগুলার দিকে তাকিয়েছিলেন, তারপর ইমরানের দিকে। ওনার কপালে একটা ভাঁজ পড়েছিল, যেটা পুরো ট্রিপে আমি আর মিলিয়ে যেতে দেখি নাই।
বোট ছাড়ল বেলা 11টায়। ঘাট ছোট হতে হতে মিলিয়ে গেল। সামনে নদী চওড়া হতে লাগলো, আর দুই পাশে ধীরে ধীরে ঘন হয়ে এলো সেই জঙ্গল, সুন্দরবন। আমরা তখনও জানি না বোটে আমরা 7 জন উঠি নাই, 8 জন উঠেছি। প্রথম দিনটার কথা ভাবলে আজও বুকের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ দিনটা নিখুঁত ছিল। এত নিখুঁত দিন জীবনে কম আসে। শীতের নরম রোদ, কাঁচের মতো পানি, বোটের গলুইয়ে বসে চা, ঝুমুরে রানা চিড়ার মোয়া, দুপুরে সারেং চাচার হাতের রান্না, মোটা চালের ভাত, চুই ঝালে গরুর মাংস, আর নদীর টাটকা পার্শে মাছ ভাজা। ফাহিম 3 বার ভাত নিল। ইমরান প্লেটে মাংস নিয়ে নাড়ল, 2 লোকমা মুখে দিল, তারপর বলল, পেটটা ভার লাগতেছে। বলে প্লেটটা রেলিংয়ের পাশে রেখে দিল। একটু পরে দেখি প্লেট খালি। ভাবলাম খেয়েছে। পরে পরে বুঝেছি প্লেটটার ভাত পানিতে গেছে। বিকালে আমরা হরিণ দেখলাম। খালের পাড়ে কেওড়া গাছের নিচে এক পাল চিত্রা হরিণ। মিতু ফোনে ভিডিও করছে আর আনন্দে কাঁদো কাঁদো। ইমরান পেছন থেকে ওর কাঁধে থুতনি রেখে দাঁড়িয়ে। ছবির মতো দৃশ্য। ঝুমুর ওদের একটা ছবি তুলল। ছবিটার কথা মনে রাখবেন, ছবিটা পরে ফিরে আসবে। সন্ধ্যায় বোট নোঙর করল এক চওড়া খালের মুখে। প্ল্যান ছিল রাতটা এখানে কাটিয়ে ভোরে গরম জল যাব। ছাদে বারবিকিউয়ের আয়োজন হলো, কয়লার চুলায় মুরগি, সাথে জুয়েলের ধরা কাঁকড়া। ফাহিম গিটার এনেছিল। পুরনো দিনের গান হলো, ভার্সিটির গল্প হলো। মিতু আর ইমরানের বিয়ের ভিডিও দেখে সবাই মিলে ইমরানের নাচ নিয়ে হাসাহাসি হলো। আগুনের পাশে গোল হয়ে বসে সারেং চাচা আমাদের বনের গল্প শোনালেন। বাঘের গল্প, বনবিবির গল্প, ডাকাতের গল্প। তারপর গল্পের ফাঁকে খুব স্বাভাবিক গলায় উনি নিয়মগুলা বললেন। বনের মধ্যে কয়টা নিয়ম আছে বাবারা, মাইনা চলবা। 1, সন্ধ্যার পরে বোটের বাইরে পাও দিবে না, পানিতে হাতও ডুবাইবে না। 2, জঙ্গলের দিকে চাইয়া কেউ কিছু জিগাইলে জবাব দিবে না। 3 নম্বরটা সবচাইতে জরুরি, রাইতে যদি হনো কেউ তোমার নাম ধইরে ডাকতিছে, গলা যত চেনাই হোক সাড়া দিবা না। বনের ভিতরে চেনা গলার দাম নাই। বাঘই মানুষের গলা নকল করতে পারে জানো? চাচা, বাঘ ডাকে হালুম, বাঘ তো আর কইব না। ফাহিম ভাই, চা খাবেন? হাসো বাবা হাসো, 30 বছর এই পানিতে আছি, যেটা কই দেখাই কই। আর হনো, বাঘের কথা কইছি ভদ্রতা কই। বনে বাঘের চাইতে পুরান জিনিসও থাহে। পুরান জিনিস মানে? মানে হইল, বাদ দাও মা, রাইত হইছে, এইসব কথা রাইতে কইতে নাই। খালি একটা কথা মনে রাখো, বনে যাই দেখো, যাই হনো, ডরাইবা না, আবার বিশ্বাসও করবা না। ডর আর বিশ্বাস দুইটাই দরজা। দরজা খুললি ঢোকনের জিনিসের অভাব নাই। আগুনটা তখন নিভে আসছে। কয়লার লাল আভায় সবার মুখগুলা দেখা যাচ্ছে। আর ঠিক তখন ইমরান, যে অনেকক্ষণ চুপ করে আগুনের দিকে তাকিয়েছিল, হঠাৎ বলল, চাচা, এই খালটার ভিতরে গেলে কেমন হয় কাইল ভোরে? শুনছি এই খালের ভিতরে যেই জঙ্গল, ওই রকম জঙ্গল আর কোথাও নাই, একদম আসল সুন্দরবন। সারেং চাচার হাতের বিড়িটা থেমে গেল ঠোঁটের 1 আঙুল দূরে। এই খালে? না বাবা, এই খালে ট্যুরের বোট ঢোহে না। কেন, ফরেস্টে নিষেধ আছে? ফরেস্টের খাতায় নিষেধ নাই, নিষেধটা আমাগো খাতায়। এই খালের নাম জিগাইছিলা না দুপুরে, নামটা আমি কই নাই। বাওয়ালিরা এই খালের নাম মুখে আনে না, আনলিও নৌকার মধ্যে আনে না। খালটারে আমরা ডাকি ওপারার খাল।
ব্যাস, এর বেশি যাইনো না। আরে চাচা, আপনিও কুসংস্কারে পড়লেন? আমরা এত দূর আসলাম আসল জিনিস দেখতে, ডাবল ভাড়া দিন, খালি সকালে ঢুকমু, বিকালের মধ্যে বাইরে। তর্ক চলল অনেকক্ষণ। ফাহিম ইমরানের পক্ষ নিল। ওর কাছে ওসব নিষেধ মানেই চ্যালেঞ্জ। ঝুমুর নিরপেক্ষ। মিতু বলল, দরকার কি, যেখানে আছি সুন্দর তো। কিন্তু মিতু কোনোদিনই ইমরানের জেদের সাথে পারে না। আর আমি ভাবলাম দিনের বেলা ঢুকবো, বের হয়ে আসব, সমস্যা কি? শেষ পর্যন্ত সারেং চাচা রাজি হলেন। কেন হলেন জানি না। হয়তো ডাবল ভাড়া, হয়তো 30 বছরে নিজের ভয়টাকেই ওনার কুসংস্কার মনে হতে শুরু করেছিল। রাজি হয়ে উনি শুধু একটা শর্ত দিলেন। ঠিক আছে, ভোরের জোয়ারে ঢুকমু, বিকালের ভাটার আগে বাইরমু। কিন্তু আমার 3টা নিয়ম, ওই খালের ভিতরে পাথরের নিয়ম, ভাঙলে আমি বোট গুড়ায় দিব। আর আইজ রাইতে সবাই তাড়াতাড়ি ঘুমাও, কাই লম্বা দিন। সেই রাতে ঘুমানোর আগেই শেষ ঘটনাটা ঘটল। ছোট্ট ঘটনা। ঝুমুর ছাদে সবার গ্রুপ ছবি তুলছিল ফোনের ফ্ল্যাশ দিয়ে। 3-4টা ছবি তুলেই ও ভুরু কুচকে ফোনের দিকে তাকিয়ে রইল। ফাহিম জিজ্ঞেস করল, কি হইছে? ঝুমুর বলল, কিছু না, ফ্ল্যাশে সমস্যা করতেছে। বলে ফোনটা পকেটে রেখে দিল। অনেক পরে আমি ছবিগুলা দেখেছি। ওই 3টা ছবিতে আমরা 6 জন হাসছি। সবার চোখ স্বাভাবিক, ফ্ল্যাশে যেমন একটু লাল হয় তেমন। শুধু ইমরানের চোখ 2টা সাদা, মনি নাই, রং নাই। 2টা চোখের জায়গায় 2টা সমান সমতল দুধ সাদা গোল। 3টা ছবিতেই। ভোরের জোয়ারে আমরা খালে ঢুকলাম। ঢোকার মুখটা চওড়া, কিন্তু আধা ঘন্টার মধ্যে খাল সরু হয়ে এলো। 2 পাশের জঙ্গল ঘন হতে হতে মাথার উপরে প্রায় ছুঁই ছুঁই। গরান আর কেওড়ার ডালে ডালে সকালের কুয়াশা তখনও আটকে আছে। পানির রংটা এখানে অন্যরকম, কালচে সবুজ, আর এত স্থির যে বোটের ঢেউটাকে অপরাধ মনে হয়। আর নিঃশব্দ। এই জিনিসটা প্রথম খেয়াল করল ঝুমুর। ও বলল, আচ্ছা, পাখি ডাকতেছে না কেন? কথাটা শোনার পরে আমরা সবাই কান পাতলাম। সত্যি, বাইরের নদীতে সারাক্ষণ পাখির ডাক ছিল। এই খালে ঢোকার পর থেকে একটা পাখিও ডাকে নাই। এত বড় জঙ্গল, একটা পাখি নাই, একটা বানর নাই, একটা হরিণের ডাক নাই। জোয়ারের সময় এমন হয়, পানি বাড়লি জানোয়ার ভিতরে সইরে যায়। চাচা ব্যাখ্যাটা দিলেন বটে, কিন্তু ওনার গলায় জোর ছিল না। আর আমি খেয়াল করলাম উনি হুইলে দাঁড়িয়ে অনবরত ঠোঁট নাড়ছেন, দোহা পড়ছেন। দুপুর পর্যন্ত আমরা ভেতরে ঢুকলাম, এবং সত্যি বলতে জায়গাটা অপার্থিব সুন্দর। এক জায়গায় খাল ভাগ হয়ে ছোট্ট একটা দ্বীপ মতো চর, চরের উপর শত শত লাল কাঁকড়া। আমাদের শব্দে এক পলকে গর্তে মিলিয়ে গেল। মিতু বলল, মনে হইতেছে অন্য গ্রহে আসছি। ইমরান বলল, কইছিলাম না, আসল জিনিস। এই জিনিস দেখতে হইলে দাম দেওয়া লাগে। দুপুরে চরের কাছে নোঙর করে খাওয়া হলো। খাওয়ার পরে সারেং চাচা বললেন, আর আধা ঘন্টা, তারপর ঘুরামো। ভাটার হিসাব আছে। সবাই মেনে নিল। জুয়েল ডিঙি নামিয়ে চর থেকে কাঁকড়া ধরে আনলো রাতের জন্য। সব স্বাভাবিক, সব ঠিক। তারপর ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হলো, এবং ইঞ্জিন স্টার্ট নিল না। প্রথমে কেউ ঘাবড়ালো না। পুরান ইঞ্জিন, ভেজা সকাল। সারিং চাচা আর জুয়েল নিচে নামলো যন্ত্রপাতি নিয়ে। আধা ঘন্টা গেল, 1 ঘন্টা। চাচার গলা নিচ থেকে ভেসে আসছে। বুঝতাছি না, তেল আইতাছে না কেন?
বিকাল 4টার দিকে চাচা উঠে এলেন, হাত কালি ঝুলিতে মাখা, মুখ থমথমে। তেলের লাইনে ময়লা জমিছিল, সাফ করেছি, কিন্তু দেরি হয়ে গেল বাবারা, ভাটা লাগিয়ে গেছে। এই খালে ভাটার সময় বোট চালানি যায় না, তলায় সর, ধাক্কা খাইলি তলা ফাইটে যাবে, এমন পানি নামতিছে। রাইটটা ইহানেই থাকা লাগবে, কাইল ভোরের জোয়ারে বাইর হমু। দলের মধ্যে গুঞ্জন উঠল, কিন্তু কি আর করা। ফাহিম বলল, আরে একটা রাতই তো অ্যাডভেঞ্চার ফ্রি পাইলাম। ইমরান বলল, সরি দোস্তরা, আমার জন্যই। সবাই বলল, ধুর, তোর দোষ কি। সন্ধ্যা নামল এবং সন্ধ্যার সাথে সাথে খালটা বদলে গেল। কিভাবে বোঝাই? দিনের বেলা জায়গাটা ছিল নিঃশব্দ, সন্ধ্যার পরে জায়গাটা হয়ে গেল সজাগ। নিঃশব্দ আর সজাগ এক জিনিস না। ফাঁকা ঘর নিঃশব্দ, যেই ঘরে কেউ শ্বাস চেপে দাঁড়িয়ে আছে সেই ঘর সজাগ। পার্থক্যটা কানে ধরা যায় না, কিন্তু চামড়ায় ধরা যায়। ভাটায় পানি নেমে যাওয়ায় দুই পাশে কাদার ঢাল বেরিয়ে পড়েছে, চকচকে কালো কাদা। আর কাদার গা থেকে খাড়া খাড়া উঠে আছে হাজার হাজার শ্বাসমূল, সারি সারি। বোটের চারপাশে যতদূর চোখ যায়। ওগুলা কিসের কাঠি? শ্বাসমূল, গাছের শ্বাস নেওয়ার শিকড়। সুন্দরবনের গাছ শিকড় দিয়ে শ্বাস নেয়। বাহ, মানে আমরা এখন হাজারটা নাকের মাঝখানে ভাসতেছি। জিনিসটা ভাবতেই কি শান্তি লাগতেছে। ফাহিমের রসিকতায় সেদিন প্রথমবার কেউ হাসল না। রাতে খাওয়ার আয়োজন হলো সাদামাটা, ভাত, ডাল, দুপুরের বাসি মাংস গরম করা। কাঁকড়াগুলা রাখা হলো পরদিনের জন্য। খেতে খেতে ফাহিম হাসি ঠাট্টায় পরিবেশ হালকা করার চেষ্টা করল, খানিকটা পারল। তারপর যে যার কেবিনে। কেবিনের ভাগটা বলে রাখি, ওপর তলায় 4টা কেবিন। 1 নম্বরে ইমরান আর মিতু, 2 নম্বরে ঝুমুর, 3 নম্বরে ফাহিম আর আমি, 4 নম্বরটা মালপত্রের। সারেং চাচা আর জুয়েল ঘুমাই নিচে, ইঞ্জিন ঘরের পাশের চৌকিতে। শোয়ার আগে আমি সিগারেট খেতে ছাদে উঠেছিলাম। কুয়াশায় 10 হাত দূরের জিনিস দেখা যায় না। জঙ্গল থেকে ভেসে আসছে ভাটার কাদার গন্ধ, আঁশটে, ভারী। নিচে জুয়েল ডিঙিটা বোটের গায়ে শক্ত করে বাঁধছিল। ছেলেটা আমাকে দেখে হাসল, বলল, মামা, ডর পাইয়েন না, বাঘ পানিতে আসে না। আমি হেসে বললাম, ডর পাই নাই। ছেলেটা কুয়াশার দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, আমি একটু পাইতেছি মামা, এই খালে আমরা জীবনে ঢুকি নাই, আব্বাই জানলে আমারে মারবো। ওই ছেলেটার সাথে ওইটাই আমার শেষ কথা। ভোরে ঘুম ভাঙল চাচার ডাকাডাকিতে। জুয়েল নাই, কেবিনে নাই, ছাদে নাই, নিচে নাই, আর বোটের গায়ে বাঁধা ডিঙিটাও নাই। দড়িটা ঝুলছে কাটা না, খোলা, যেন কেউ শান্ত হাতে গিট খুলে ডিঙি নিয়ে চলে গেছে। পোলাটা ডরাইছিল, ডরাইয়া পলাইছে। ভাটার টানে ডিঙ্গি লইয়া বড় গাঙে গেছে গা। আহাম্মক, একলাই বন পাড়ি দেউন। আল্লাহ, পোলাডারে দেখো। ব্যাখ্যা, আবারও একটা ব্যাখ্যা। ভয় পাওয়া ছেলে পালিয়েছে, মেনে নেওয়া যায়, আমরা মেনে নিলাম। শুধু ঝুমুর নিচু গলায় আমাকে বলল, নয়ন ভাই, ছেলেটা রাতে আপনার সাথে কথা বলছিল না? পালানোর মানুষ কি বলে যে সে ভয় পাইতেছে? পালানোর মানুষ চুপ থাকে। আমি উত্তর দিতে পারি নাই। যা হোক, প্ল্যান পরিষ্কার। ভোরের জোয়ারে বের হব। জোয়ার এলো, ইঞ্জিন স্টার্ট নিল, বোট ঘুরল, আমরা হাঁপ ছাড়লাম। 15 মিনিট চলার পরে ইঞ্জিনটা 2 বার কাশল, তারপর থেমে গেল।
এইবার সারেং চাচা নিচে নামলেন এবং অনেকক্ষণ উঠলেন না। যখন উঠলেন, ওনার হাতে একটা জিনিস, রবারের পাইপের টুকরা। উনি জিনিসটা আমাদের সামনে রাখলেন। ওনার হাত কাঁপছিল। তেলের লাইন, খাইল যেই আনে ময়লা পাইছিলাম, আই সেই জায়গায় এই দেহ। পাইপটা কাটা, আড়াআড়ি, পরিষ্কার, মসৃণ কাটা, ছুরির কাটা। ময়লায় লাইন বন্ধ আয়, ইন্দুরে কাটলি দাঁতে দাগ থায়। এইডে ধারালো জিনিসের কাম। আর কালকের ময়লাটাও আইজ বুঝতিছি, ওইডে ময়লা আসিল না, কেউ ট্যাঙ্কির মুহে কাদা ভইরে দিছিল। মানে কি চাচা, জুয়েল করছে? ছেলেটা এই জন্যই পলাইছে? জুয়েল আমার আপন ভাইগনা। ও এই কাম করব না, আর করলিও রাইতে ডিঙ্গি লইয়া পলানির পোলা ভোরে লাইন কাটবো কেমনে? লাইনটা আইজ ভোরেও ভালা আসিল, নাইলে 15 মিনিট চলল কেমনে? কথাটার মানে দাঁড়াতে সময় লাগলো, তারপর দাঁড়ালো। আজ ভোরে আমরা সবাই যখন বোটে, তখন কেউ ইঞ্জিন ঘরে ঢুকে লাইনটা কেটেছে। আমরা 6 জন একে অপরের দিকে তাকালাম, 6 জোড়া চোখ। আর আমার মাথার ভেতরে প্রথমবারের মতো একটা ঠান্ডা কণ্ঠ বলল, নয়ন, হিসাবটা মেলা। জঙ্গল লাইন কাটে না, ভূতে কাদা ভরে না। বাকি জোয়ারটা আমরা পাল্টা চেষ্টায় কাটালাম। চাচা লাইন জোড়া দিলেন, কিন্তু ট্যাঙ্কির ভেতরের কাদা ফিল্টারে আটকে ইঞ্জিন আর টানল না। পুরা তেল ছাঁকতে হবে, সারা দিনের কাজ। ততক্ষণে ভাটা আবার বন্দি। ফাহিম আর আমি ছাদে উঠে গামছা নেড়ে শুকনা ডালে আগুন দিয়ে ধোঁয়া তুলে সিগন্যালের চেষ্টা করলাম। এই খালে কে দেখবে? তবু আর দুপুরে ভাটার কাঁদার চোরে আমরা সারেং চাচাকে পেলাম। উনি নিজেই গিয়েছিলেন বোটের গায়ের ছোট বাঁশের ভেলাটায় করে। বলেছিলেন, সরের ওই মাথায় উষা গাছ আছে, উঠলি মোবাইলে সিগন্যাল পাউন যাইতে পারে। মিতুর ফোনটা নিয়ে গিয়েছিলেন। আমরা বারণ করেছিলাম। উনি হেসে বলেছিলেন, দিনের বেলা 400 হাত দূর, তোমরা দেখতেই পাবা আমারে। বা গাইলি চিল্লামু। উনি চিল্লানোর সময় পান নাই। আমরা দেখছিলাম। আল্লাহর কসম, আমরা 5 জন মানুষ বোটের রেলিং ধরে ওনাকে দেখছিলাম। উনি কাঁদার ওপর দিয়ে হাঁটছিলেন, শ্বাসমূল বাঁচিয়ে বাঁচিয়ে, হাতে লাঠি। গাছটার প্রায় কাছে পৌঁছে গিয়েছিলেন। তারপর কুয়াশার একটা পর্দা ভেসে এলো। শীতের দুপুরেও এই খালে কুয়াশা ওঠে, পানি থেকে ধোঁয়ার মতো। 20-30 সেকেন্ডের জন্য চাচা ঢাকা পড়লেন। শব্দটা আমরা সবাই শুনেছি। একটাই শব্দ, ভারী কিছু কাদায় পড়ার শব্দ। চিৎকার না, ধস্তাধস্তি না, শুধু ধপ। কুয়াশা সরল। চাচা কাদার ওপর চিত হয়ে শুয়ে আছেন, স্থির। আমি আর ফাহিম ভেলা নিয়ে গেলাম। কাছে গিয়ে যা দেখলাম, আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, এর পরের কথাগুলা সহ্য করা কঠিন। সারেং চাচার গলাটা ছিল না, মানে জায়গাটা ছিল, জিনিসটা ছিল না। থুতনির নিচ থেকে বুকের ওপর পর্যন্ত খোলা, ছেঁড়া, এক পাশ থেকে আরেক পাশ। ভেতরের সাদা নালিগুলা, ছেঁড়া লাল মাংস, সব দিনের আলোয় চকচক করছে। রক্ত, এত রক্ত যে কালো কাদাটা ওনার চারপাশে হাত 3 জায়গা জুড়ে লালচে কাদা হয়ে গেছে। আর ভাটার টানে সেই লাল সরু সরু নালায় গড়িয়ে নামছে খালের দিকে। ওনার চোখ দুইটা খোলা, আকাশের দিকে, সুরমা দেওয়া চোখ। আর মুখটা হা, কিন্তু চিৎকারের হা না,
অবাক হওয়ার হা, যেন মরার আগের মুহূর্তে উনি এমন কিছু দেখেছেন যেটা ওনার ৩০ বছরের বনের হিসাবেও ছিল না। ফাহিম ভেলার ওপর বমি করল। আমি করলাম না, কারণ আমার শরীর তখন বমি করার কথাও ভুলে গেছে। আমি শুধু একটা জিনিস দেখছিলাম, কাদা। চাচার লাশের চারপাশে ভাটার তাজা মসৃণ নরম কাদা, যেই কাদায় কাঁকড়া হাঁটলে দাগ পড়ে। কোনো পায়ের দাগ নাই, বাঘের না, মানুষের না, কিছুর না। চাচার নিজের পায়ের দাগগুলা এসে যেখানে শেষ হয়েছে তার চারপাশেই শুধু মসৃণ কাদা। যেটা ওনার গলা ছিঁড়েছে সেটা হেঁটে আসে নাই। চাচার লাশ আমরা বেটে আনলাম। ঝুমুর ডাক্তারের চোখে দেখল, তারপর মাথা নাড়ল। বলার কিছু না। আমরা লাশটা ত্রিপলে মুড়ে কুলারের সবটুকু বরফ ঢেলে নিচতলার পাটাতনে রাখলাম। মিতু চাচার মুখের ওপর নিজের ওড়না বিছিয়ে দিল। ফাহিম, আমাদের নাস্তিক বিজ্ঞানী ফাহিম কাঁপা গলায় বলল, কেউ দোয়া টোয়া জানলে পইটা দাও। তারপর আমরা ৫ জন ছাদে গোল হয়ে বসলাম, দিনের আলো থাকতে থাকতে, এবং জীবনের সবচেয়ে অদ্ভুত মিটিংটা করলাম। যেই মিটিংয়ের এজেন্ডা আমরা মরব কি বাঁচব। গুছায়া ভাবি। ১, জুয়েল উধাও, ডিঙি উধাও। ২, ফুয়েল লাইন কাটছে কেউ ভোরবেলা, মানে আমরা বোটে থাকতেই। ৩, চাচা মারা গেছেন এমনভাবে যে এটা বাঘও পারে। কিন্তু বাঘ হইলে দাগ থাকতো, আর বাঘ গলা ছিঁড়া শিকার ফালাইয়া যায় না, নিয়া যায়। ৪, কাদায় কোনো দাগ নাই। দাগ ভাটার পানিতে ধুয়ে গেছে, এমন হইতে পারে না? পানি তখন নামতে ছিল, ওঠে নাই। আর চাচার নিজের দাগ তো স্পষ্ট ছিল, যা ধোয়াই নাই তা শুধু ওইটার দাগ। তার মানে তুই কি বলতে চাস? চাচার কথাগুলো সত্যি, বনের পুরান জিনিস। আমি কিছুই বলতে চাই না। আমি ডাক্তার, আমি প্রমাণ মিলাই। প্রমাণ ২ দিকে যাইতেছে। লাইন কাটা মানুষের কাজ, কাদায় দাগ না থাকা মানুষের কাজ না। আর যদি দুইটাই হয়, মানে জিনিসটা যদি মানুষও হয়, আবার মিতু কথাটা শেষ করল না। কেউ ওকে শেষ করতে বললও না, কারণ কথাটা যেদিকে যাচ্ছিল সেদিকে তাকানোর সাহস তখনও আমাদের হয় নাই। ঠিক হলো, রাতে সবাই একসাথে থাকব, ওপরের ডাইনিং কেবিনে। পালা করে ২ জন জাগব। কাল ভোরের জোয়ারে ফাহিম আর আমি ভাটার শেষ মাথা দিয়ে হেঁটে বড় গাঙের দিকে যাওয়ার চেষ্টা করব। চাচার ম্যাপ অনুযায়ী ৩-৪ কিলোমিটার গেলে ফরেস্ট অফিসের টহল রুট। ঝুঁকি, কিন্তু বসে থাকাও ঝুঁকি। খাবার আর পানি বড়জোর ৩ দিনের। রাত নামল, এবং সেই রাতে জিনিসটা প্রথমবার আমাদের সাথে কথা বলল। শুরুটা হলো রাত ১১টার দিকে। প্রথমে শব্দটা এলো পানির ওপার থেকে, জঙ্গলের ভেতর থেকে। ডাল ভাঙার শব্দ একটা, তারপর নীরবতা। মিনিট ১০ পরে আবার, এবার আরেক দিক থেকে, তারপর আরেক দিক। যেন কিছু একটা বোটটাকে ঘিরে ঘুরছে, ধীরে, অলসভাবে, তাড়া নাই এমন ভঙ্গিতে। ফাহিম ফিসফিস করে বলল, বানর, রাতে বানর ঘুরে। ঝুমুর বলল, এই খালে ঢোকার পর একটা বানর দেখছিস? তারপর রাত ঠিক ১টায় আমি ঘড়ি দেখেছিলাম, ডাকটা এলো। জুইল, ও জুইল, ডিঙিটা লইয়া আয় বাজান। সাড়েং চাচার গলা, যেই মানুষটা নিচতলার পাটাতনে বরফের মধ্যে ত্রিপল মোড়া শুয়ে আছে, তার গলা। কুয়াশার ভেতর থেকে, পানির ওপার থেকে
স্পষ্ট জীবন্ত ভেসে আসছে। ও নয়ন বাবা, বাতিটা ধরো তো, আন্ধারে কিছু দেখি না। আমার নাম, জিনিসটা আমার নাম জানে। আমার সারা শরীরের লোম এমন ভাবে দাঁড়িয়ে গেল যে চামড়ায় ব্যথা করতে লাগলো। মিতু দুই কানে হাত চেপে গুটিয়ে গেল ইমরানের গায়ের সাথে। ফাহিমের ঠোঁট ছিল। আমাদের নাস্তিক ফাহিম অন্ধকারে বসে দোয়া ইউনুস পড়ছিল। উচ্চারণ ভুলে গেছে, তাও পড়ছিল। ডাকটা চলল প্রায় 1 ঘন্টা, থেমে থেমে। একবার এক একজনের নাম, চাচার গলায়, তারপর জুয়েলের গলায়। মামা, ও ফাইম মামা, ভেলাটা পাঠান, আমি আটকাই গেছি। আর সবচেয়ে ভয়ঙ্করটা এলো শেষে। রাত 2টার পরে বোটের একদম গা ঘেঁষে পানির নিচ থেকে ফুসফুস শব্দ উঠল, যেন বিশাল কিছু শ্বাস ছাড়ছে। আর তারপর কাঠের গায়ে, ঠিক আমাদের পায়ের পাটাতনের নিচে, খুব ধীরে, খুব আদর করে 3টা টোকা, ঠক ঠক ঠক, নিচ থেকে, পানির নিচ থেকে। আর সবার অলক্ষ্যে আমি একটা জিনিস দেখলাম। ঘরের কোণায় হারিকেনের আবছা আলোয় সবার মুখ ছিল ছাই রঙের। মিতু কাঁদছে, ঝুমুর পাথর, ফাহিম দোয়া পড়ছে, ইমরান ঘুমাচ্ছিল দেয়ালে হেলান দিয়ে, বুকের উপর হাত ভাঁজ করে, শান্ত মুখে। যেই ঘরে 4টা প্রাপ্তবয়স্ক মানুষ আতঙ্কে জমে আছে, সেই ঘরে একটা মানুষ ঘুমাচ্ছে, শিশুর ঘুম। আমি তখন ভেবেছিলাম, আহারে, অ্যাক্সিডেন্টের ধকল, ওষুধের ঘুম। মানুষ যা ভাবলে শান্তি পায়, মানুষ তাই ভাবে। ভোরে পরিকল্পনা মতো আমি আর ফাহিম নামলাম। ভাটার শেষ, পানি সবচেয়ে কম। চাচার ম্যাপে আঁকা চরের রেখা ধরে হাঁটা, গায়ে লাইফ জ্যাকেট, হাতে লাঠি, পিঠে পানির বোতল আর দড়ি। বাকি 3 জন বোটে। ইমরান তখনও ঘুমিয়ে। মিতু বলল, ওকে ডাকি? ঝুমুর বলল, থাক, দুর্বল মানুষ, ঘুমাক। বোটে 3 জন থাকলেই হলো। এই সিদ্ধান্তটা থাক, আগে বাড়ি। কাদায় হাঁটা যে কি জিনিস, না হাঁটলে বোঝানো যায় না। প্রতিটা পা কাদা এমনভাবে কামড়ে ধরে যেন ছাড়বে না। শ্বাসমূলগুলা কাপড় ফুঁড়ে চামড়ায় বেঁধে। 100 হাত যেতে আধা ঘন্টা লাগে। ঘণ্টাখানেক পরে বোটটা পেছনে কুয়াশায় মিলিয়ে গেল। চারদিকে শুধু ধূসর আকাশ, কালো কাদা আর শ্বাসমূলের ক্ষেত। ফাহিম আগে, আমি পেছনে। ও হঠাৎ থামল, বলল, নয়ন শোন। আমি কান পাতলাম, কিছু নাই। ও বলল, সেইটাই, কাকড়ার শব্দ ছিল এতক্ষণ। খচখচ, খেয়াল করছিলি? বন্ধ হয়ে গেছে। এবং ঠিক তখন আমাদের সামনের কাঁদাটা নড়ল। হাত বিশেষ সামনে কাদার মসৃণ কালো চাদরটা একটা জায়গায় খুলে উঠল ধীরে, যেভাবে পানির নিচ থেকে বুদবুদ ওঠার আগে পানি ফোলে, তারপর নেমে, তারপর আরেকটু কাছে, আবার খুলল, নামল, আরেকটু কাছে। কিছু একটা কাদার নিচ দিয়ে আমাদের দিকে আসছে। আমি চিৎকার করলাম, দৌড়া! কিন্তু কাদায় দৌড় হয় না, কাদায় হয় দুঃস্বপ্নের দৌড়। প্রাণপণ টানছি পা আর এগোচ্ছি হাতখানেক করে। ফাহিম আমার আগে ছিল, আমার পিছনে পড়ে গেছে। আমি দড়ির মাথাটা ওর দিকে ছুড়লাম, ও ধরল, আমি টানছি। তারপর ফাহিম থেমে গেল,
এক ঝটকায় যেন কেউ ওর পা নিচ থেকে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ও আমার দিকে তাকালো। ওর মুখে তখনও বিশ্বাস, এই তো দড়ি ধরছি, নয়ন টানতেছে। তারপর ওর মুখটা বদলে গেল। ও খুব শান্ত গলায়, খুব অবাক গলায় বলল, নয়ন, আমার পায়ে হাত। পরের 3টা সেকেন্ড আমি প্রতি রাতে দেখি ফাহিম কাদায় ঢুকে একটা কোমর পর্যন্ত। ওর হাত থেকে দড়ি ছুটল না। আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনে। ও চিৎকার করছে আমার নাম, আল্লাহর নাম, ওর মায়ের নাম, আর কাদাটা ওকে খাচ্ছে। এইটাই সঠিক শব্দ। খাচ্ছে কোমর, তারপর বুক। ওর মুখটা তখনও উপরে, কাদামাখা মুখে 2টা চোখ, আর সেই চোখে আমি ওর চোখটা ভুলতে পারি না। সেই চোখে ভয়ের সাথে একটা অনুরোধ, নয়ন ছাড়িস না। আমি ছাড়ি নাই। দড়িটা আমার 2 হাতের চামড়া কেটে হাড়ে বসে গিয়েছিল। আমি ছাড়ি নাই, কিন্তু যেই জিনিস ওকে টানছিল তার সাথে আমার টানাটানি ছিল পিঁপড়ার সাথে হাতির টানাটানি। শেষ মুহূর্তে ফাহিম নিজেই হাত খুলে দিল। আমি জানি ও ইচ্ছা করে খুলেছে, নাইলে আমিও যেতাম। শেষ যা দেখলাম, কালো কাদার উপরে ওর একটা হাত, খোলা 5টা আঙুল। আঙুলগুলো একবার মুঠ হলো, তারপর কাদা মসৃণ হয়ে গেল, চাদরের মতো মসৃণ, যেন ওখানে কোনোদিন কিছু ছিলই না। আমি কতক্ষণ ওখানে পড়েছিলাম জানি না। কানে আসছিল একটাই শব্দ, আমার নিজের গলা। আমি ফাহিমের নাম ধরে চিৎকার করছিলাম, আর চিৎকার করতে করতে টের পেলাম নিজের গলাটাও কেমন দূরের মানুষের গলার মতো শোনাচ্ছে। বোটে ফিরেছিলাম কিভাবে মনে নাই। মনে আছে শুধু মিতুর মুখ। আমাকে একা ফিরতে দেখে ওর মুখটা যেভাবে ভাঙল। আর মনে আছে ইমরানের কথাটা। ও ততক্ষণে জেগেছে, ছাদে দাঁড়িয়ে আমার কাদা মাখা, রক্ত মাখা, আধ পাগল চেহারাটা অনেকক্ষণ দেখল। তারপরে গিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল, আর আমার কানের কাছে মুখ নিয়ে খুব নরম, খুব শান্ত গলায় বলল, তুই বাইচা আসছস, এইটাই বড় কথা। তখন কথাটা সান্ত্বনা মনে হয়েছিল, এখন মনে হয় হিসাব। যেন গুণে রাখছিল কে গেল, কে বাকি। সেদিন সন্ধ্যায় আরেকটা জিনিস ঘটল, ছোট কিন্তু বলা দরকার। মিতু নিচে গিয়েছিল চাচার লাশের কাছে। রোজ মাগরিবের পরে ও নিচে গিয়ে দোয়া পড়ে আসত। ও ফিরে এলো সাদা মুখে, বলল, তোমরা কেউ ত্রিপলটা খুলছিলা? আমরা নিচে নামলাম। ত্রিপলের বাঁধন খোলা। মিতুর ওড়নাটা, যেটা চাচার মুখের উপর বিছানো ছিল, সেটা ভাঁজ করা, যত্ন করে 4 ভাঁজ লাশের বুকের উপর রাখা। আর চাচার চোখ, আমরা চোখ বন্ধ করে দিয়েছিলাম। আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। চোখ দুটা খোলা, এবং মণি দুটা। মরা মানুষের চোখ যেদিকে রাখা হয় সেদিকেই থাকে। চাচার মণি দুটা ঘোরানো ছিল সিঁড়ির দিকে, উপরে ওঠার সিঁড়ির দিকে। আর ভেজা পাটাতনের ওপর বরফকলা পানিতে পায়ের ছাপ, খালি পায়ে। সিঁড়ি থেকে লাশ পর্যন্ত এসেছে, আবার ফিরে গেছে। ছাপগুলা মাপলাম না, মাপার সাহস হয় নাই, কারণ এক পলক দেখেই যা বোঝার বুঝেছি। ছাপগুলা আমাদের কারো পায়ের মাপে বড্ড চেনা। আমরা লাশটা আবার বাঁধলাম। কেউ কোনো কথা বলল না। কি বলবো, কি বলবে? সেই সন্ধ্যায় খাবার নিয়ে বসে
কেউ খেতে পারল না। 4 জন মানুষ। 4 দিন আগে আমরা 7 জন এই বোটে উঠেছিলাম, গান গাইতে গাইতে। ঝুমুর একটা খাতা নিয়ে বসেছিল। ডাক্তারের অভ্যাস, যন্ত্রণা হলেও লেখে। ও খাতায় সময়ের হিসাব লিখছিল, কে কখন কোথায় ছিল। লিখতে লিখতে ও একবার মুখ তুলে ইমরানের দিকে তাকাল। ইমরান তখন গলুইয়ে দাঁড়িয়ে জঙ্গল দেখছে। ঝুমুর কিছু বলল না, খাতাটা বন্ধ করে উঠে গেল। রাতে পাহারার ভাগ হলো। প্রথম ভাগে ঝুমুর আর ইমরান, শেষ ভাগে মিতু আর আমি। মাঝরাতে পালা বদলের সময় আমি ডেকে উঠে দেখি মিতু আগেই উঠে বসে আছে, হারিকেনের পাশে, চাদর মুড়ি দিয়ে। ওর মুখ দেখে বুঝলাম ও ঘুমায় নাই, এক ফোঁটাও না। ঝুমুর আর ইমরান শুতে গেল, আমরা দুজন ডেকে বসে রইলাম। কুয়াশা, ভাটার শব্দ, দূরে একবার কি যেন ডেকে উঠল। আর তারপর মিতু পানির দিকে তাকিয়ে থেকে খুব আস্তে বলল, নয়ন ভাই, আপনার সাথে আমার একটা কথা আছে। কথাটা আমি কাউরে বলি নাই, বলার সাহস হয় নাই, কারণ কথাটা মুখে আনলেই সত্যি হয়ে যাবে এই ভয়ে। আমি বললাম, বল। অ্যাক্সিডেন্টের পরে, হাসপাতাল থেকে ফেরার পরে ইমরান বদলায় গেছে। আপনারা সবাই দেখছেন, আতর, খাওয়া, শীত, এইগুলা কিছু না নয়ন ভাই, এইগুলো তো বাইরের জিনিস। আমি ওর বউ, আমি যেটা দেখছি সেইটা। আমি গুছায়া বলি, আপনি হাসবেন না, পাগল ভাববেন না, খালি শুনবেন। ও আর ঘুমায় না, আপনারা দেখেন ও ঘুমাইতেছে, চোখ বন্ধ, শ্বাস পড়তেছে। আমি রাইতের পর রাইত ওর পাশে শুইয়া দেখছি। এটা ঘুম না, ঘুমের মধ্যে মানুষ নড়ে, পাশ ফেরে, শব্দ করে। ও শোয়ার পর থেকে ওঠার আগ পর্যন্ত একটা পাথর, একই ভঙ্গিতে, বুকের উপর হাত। আর ভোর হওয়ার ঠিক আগে আমি 3 বার দেখছি চোখ খুলে যায়। ও জাগে না নয়ন ভাই, খালি চোখ খুলে সিলিংয়ের দিকে চায়া থাকে, আর ঠোঁট নড়ে। শব্দ হয় না, খালি ঠোঁট নড়ে একই ছন্দে, যেন কিছু পড়তেছে। 2 মাসখানেক আগে এক রাইতে আমার ঘুম ভাঙছিল। আমি ওর বুকে মাথা রাখছিলাম, আগে যেমন রাখতাম। মিতু এইখানে থামল অনেকক্ষণ। ওর গলাটা যখন ফিরল, সেটা ফিসফিসের চেয়ে নিচে। নয়ন ভাই, আমি 1 মিনিট ওর বুকে কান পাইতাছিলাম, 1 মিনিট। কিচ্ছু নাই, ভিতরে কোনো শব্দ নাই। আমি ভাবছি আমি ভুল শুনছি, ঘুমের ঘোর। আমি উঠা বাতি জ্বালাইছি, ও চোখ খুললে আমার দিকে তাকাইছে, শান্ত, একটুও চমকায় নাই। জিগাইছে, কি হয়েছে মিতু? আমি বলছি কিছু না, পানি খামু। ও হাসছে, বলছে, ডরাইছো? আমি তো আছি। আমি তো আছি কথাটাও প্রায়ই বলে আজকাল। আর প্রতিবার বলার সময় আমার কেন জানি মনে হয় কথাটার মানে যা হনের কথা তা না, মানে অন্য কিছু। আর 3 নম্বরটা এই ট্রিপে। পরশু রাইতে, চাচা মারা যাওয়ার আগের রাইতে আমার ঘুম ভাঙছিল। ইমরান বিছানায় নাই, আমি কেবিনের দরজা খুলছি, দিকে খাড়ায় ছিল, রেলিং ধইরা জঙ্গলের দিকে মুখ করে। নয়ন ভাই ও কথা বলতেছিল জঙ্গলের সাথে, ফিস ফিস কইরা।
আমি শব্দ বুঝি নাই, ভাষাটাই বুঝি নাই, কিন্তু ছন্দটা প্রশ্ন উত্তরের ছন্দ। বলে, ওই পাশ থেকে কেউ উত্তর দিতেছিল, নয়ন ভাই, আমি শুনি নাই, কিন্তু আমি জানি যেমনি ফোনের এই পাশ থেকে বোঝা যায় ওই পাশে কেউ আছে, তেমনি। আমার মুখ শুকিয়ে কাঠ। আমি জিজ্ঞেস করলাম, তারপর? আমি আস্তে দরজা ভিড়ায়া শুয়া পড়ছি, মরার মতো ঘুমের ভান করছি। একটু পরেও আসছে, বিছানায় শুইছে। তারপর অন্ধকারের মধ্যেও বলছে, আমি জানি তুমি জায়গা শুনি। ব্যাস, আর কিছু না, ওই এক লাইন। আমি সারা রাত চোখ বন্ধ কইরা শুইয়াছিলাম, আর ও ওপাশে শুইয়াছিল। আর আমি জানি ও জায়গা ছিল। দুইজন মানুষ পাশাপাশি শুইয়া আছে, দুইজনেই জানে দুইজন জায়গা। সারা রাত। নয়ন ভাই, আমি কি পাগল হইয়া যাইতেছি, নাকি আমি 2 বছর যারে জড়াইয়া ধইরা ঘুমাইছি এই মানুষটা মাওয়া রোডেই শেষ হইয়া গেছে, আর হাসপাতাল থেকে আমি যারে ঘরে নিয়ে আসছি। ও কথাটা শেষ করতে পারল না, ভেঙে পড়ল। আমি ওর মাথায় হাত রাখলাম, আর আমার নিজের হাতটাও কাঁপছিল, কারণ ওর কথাগুলোর সাথে সাথে আমার মাথার ভেতরের টুকরাগুলা জোড়া লাগছিল। কুকুরের ডাক, সাদা চোখের ছবি, প্লেটের ভাত পানিতে, সবার আতঙ্কের রাতে শিশুর ঘুম। তুই বাইচা আসুস, এইটাই বড় কথা। আর জোড়া লাগতে লাগতে হিসাবটা একটা জায়গায় গিয়ে থামল, যেখানে থামলে আর ফেরা যায় না। প্রতিটা মৃত্যুর সময়, প্রতিটা ভয়ের সময় ইমরান হয় ঘুমিয়েছিল, নয় আমাদের চোখের সামনে ছিল। নিখুঁত, প্রতিবার নিখুঁত। জীবনে কোনো মানুষের অ্যালিবাই প্রতিবার নিখুঁত হয় না। প্রতিবার নিখুঁত হইতে হইলে মৃত্যুগুলার সময়সূচি আগে থেকে জানতে হয়। পরদিন সকালে ঝুমুর আমাকে ইঞ্জিন ঘরে ডাকল, তেল ছাকার কাজে সাহায্যের নাম করল। দরজা ভিজিয়ে ও খাতাটা খুলল। নয়ন ভাই, আমি একটা লিস্ট বানাইছি, আপনি খালি শুনেন, কিছু বইলেন না। আমার হিসাবে ভুল থাকলে ধরায়া দিয়েন। আমি চাই আমার হিসাবটা ভুল হোক। 1, ফুয়েল লাইন কাটা হয়েছে ভোরে, বোটের ভিতরের মানুষের হাতে। বাইরের কিছু যদি আমাদের মারতে চায়, তার লাইন কাটার দরকার নাই। সে চাচারে যেমনে মারছে তেমনে মারলেই পারে। লাইন কাটার একটাই মানে, কেউ চায় আমরা এই খালে আটকায়া থাকি, কেউ চায় সময়। 2, জিনিসটা পানিতে আর কাদায় চলে, বোটে ওঠে না। উঠলে এতদিনে উঠত। রাইতে আমরা ঘুমাই, পাহারা দেয় 2 জন মানুষ, একটা হারিকেন। ওঠার সুযোগের অভাব নাই, তাও ওঠে না কেন? হয় উঠতে পারে না, নয় ওঠার দরকার নাই। দরকার নাই কেন? কারণ ভেতরে তার নিজের লোক আছে। 3, আমি ফ্ল্যাশের ছবিগুলা জুম কইরা দেখছি। প্রথম রাতের ছবি, ইমরানের চোখ। ক্যামেরার রেড আই সাদা হয় না নয়ন ভাই, রেড আই লাল হয়, কারণ ফ্ল্যাশের আলো চোখের ভিতরের রক্তে রিফ্লেক্ট করে। সাদা রিফ্লেকশন আসে যখন ভিতরে রক্ত চলাচল নাই। মরা চোখে ফ্ল্যাশ মারলে সাদা আসে। আমি ডাক্তার, আমি মরা চোখ চিনি। 4, কাইল আমি ওর ফেলে দেওয়া খাবারের প্লেটটা ধুইতে নিয়া গন্ধ শুকছিলাম। প্লেটে ওর মুখ দেওয়া লোকমাটা পইরা ছিল। ও মুখে নেয়, চিবানোর ভান করে,
তারপর থু করে ফেলে। লোকমাটায় নয়ন ভাই, লোকমাটায় লালা ছিল না, শুকনা। মানুষের মুখে খাবার ঢুকলে ভিজবেই। ওর মুখের ভিতরটা শুকনা। আর 5 নম্বরটা বলার আগে আমি আপনার একটা প্রশ্ন করি। অ্যাক্সিডেন্টের পরে ইমরানরে প্রথম কবে দেখছেন আপনি? আমি ভাবলাম হাসপাতালে দেখতে গিয়েছিলাম, কিন্তু আইসিইউ ঢুকতে দেয় নাই। তারপর তারপর সরাসরি দেখা ওর বাসায় ফেরার পরে। আমারও তাই, মিতুরও প্রায় তাই। আইসিইউর কাছের বাইরে থেকে দেখছে খালি। নয়ন ভাই যেই 4 মিনিট ওর হার্ট বন্ধ ছিল, ওই 4 মিনিটে অ্যাম্বুলেন্সে ওর লোকে কেউ ছিল না। ড্রাইভার সামনে আর পিছনে ও একলা মরা। 4 মিনিট 4 মিনিট একটা দরজা খোলা ছিল নয়ন ভাই। খালি বাড়িতে দরজা খোলা থাকলে কি হয়? ইঞ্জিন ঘরের ভেতরটা হঠাৎ খুব ছোট মনে হলো, খুব অন্ধকার। উপরে ডেকে পায়ের শব্দ। মিতু হাঁটছে নাকি? আমরা দুজন চুপ করে শব্দটা মাথার উপর দিয়ে যেতে দিলাম। আজ রাতে আমি একটা পরীক্ষা করব। ওর কেবিনে আমার স্টেথোস্কোপ নিয়ে ঢুকব। ঘুমের ওষুধের নাম কইরা বলবো প্রেশার মাপি। প্রেশার মাপার কাফ লাগাইলে ও না করতে পারবো না। না করলে সেইটাও একটা উত্তর। আমার খালি 30 সেকেন্ড লাগবো। হার্ট আছে কি নাই 30 সেকেন্ডে ফয়সালা। আমি বললাম, ঝুমুর, যদি যদি তোর সন্দেহ সত্যি হয়, তাইলে ওই 30 সেকেন্ডে ও বুঝে যাবে যে তুই জানোস। ঝুমুর খাতাটা বন্ধ করল, আমার দিকে তাকালো। ডাক্তারের ঠান্ডা চোখ, কিন্তু তার পেছনে আমি প্রথমবার ভয়টা দেখলাম। জানি, কিন্তু নয়ন ভাই, না যাই না মরার চেয়ে যাই না লড়া ভালো। আর আমরা তো এমনিতেও লিস্টে আসি। খেয়াল করছেন ও কাদের আগে নিছে? যারা বোট চালাইতে পারে। চাচা, জুয়েল, তারপর নিছে ফাহিমরে। আমাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী, ও লিস্ট ধইরা আগাইতেছে। আর লিস্টের শেষে কে জানেন? মিতু। ওরে সবার শেষে রাখছে। কেন রাখছে ওইটা ভাবলে আমার ডাক্তারি পড়া মাথাটাও কাজ করা বন্ধ কইরা দেয়। সেই রাতে ঝুমুর পরীক্ষাটা করতে পারে নাই, কারণ সন্ধ্যার পরে ঝুমুরকে আর পাওয়া যায় নাই। মাগরিবের একটু পরে ও নিজের কেবিনে গিয়েছিল ব্যাগ থেকে স্টেথোস্কোপ আনতে। 5 মিনিট, 10 মিনিট, মিতু ডাকতে গেল। কেবিন খালি, জানালা খোলা, জানালার নিচে পানি। আমরা সারা বোট তন্ন তন্ন করলাম, টর্চ নিয়ে, লাঠি নিয়ে, গলা ফাটিয়ে ডাকলাম। ইমরানও খুঁজল, সবচেয়ে ব্যস্ত হয়ে ওই খুঁজল। ছাদে উঠল, ইঞ্জিন ঘরে নামল। ওর গলা সবচেয়ে জোরে, ঝুমুর, ঝুমুর। ঝুমুরকে আমরা পেলাম রাত 11টায়। খুঁজে না, জোয়ারে। জোয়ারের পানি বাড়ছিল, আর বাড়ন্ত পানির সাথে জিনিসটা ভেসে এলো, বোটের গায়ে এসে ঠেকল। ঠক করে কাঠে কাঠ ঠেকার মতো শব্দ। টর্চের আলো ফেলে আমরা প্রথমে বুঝিই নাই ওটা কি। বোঝার পরে মিতুর গলা দিয়ে যে শব্দটা বের হলো, সেটা চিৎকারও না, শব্দটার কোনো নাম নাই। ওটা ঝুমুর ছিল, কিন্তু ঝুমুরের শরীরটা ভাঁজ করা ছিল পিঠের দিকে, কোমরের কাছ থেকে। মানুষের শরীর যেদিকে ভাঁজ হয় না, সেদিকে পুরোপুরি, এমনভাবে যে ওর পায়ের গোড়ালি দুইটা ওর নিজের কাঁধের ওপর। মেরুদণ্ড কতগুলা জায়গায় ভাঙলে একটা শরীরকে এই আকার দেওয়া যায় আমি ভাবতে চাই না। ঝুমুর ভাবতে পারত, ও ডাক্তার ছিল। ওর মুখটা পানির ওপরে ছিল, চোখ খোলা, আর ওর মুঠ করা ডান হাতে আমরা পরে দেখেছি ওর স্টেথোস্কোপের ছেঁড়া টিউবটা ধরা ছিল।
ও পরীক্ষাটা করতে চেয়েছিল, জিনিসটা ওকে উত্তর দিয়েছে। ঝুমুরের শরীরটা আমরা পানি থেকে তুলতে পারি নাই, পারা যায় না। ওই আকারের একটা জিনিস তুলতে যে শক্তি লাগে, শোকে ভাঙা 3টা মানুষের তা থাকে না। আমরা দড়ি দিয়ে ওকে বোটের গায়ে বেঁধে রাখলাম, এইটুকুই পারলাম। মিতু রেলিং ধরে বসে রইল, কাঁদতেও ভুলে গেছে। আমি হিসাব শেষ করলাম। ঝুমুর মারা গেছে মাগরিবের পরে, কেবিন থেকে 5 মিনিটের ফাঁকে। ওই 5 মিনিটে মিতু ছিল রান্নার জায়গায়, আমার চোখের সামনে। আর ইমরান ছিল ছাদে, একা। আমি নিজে দেখেছি ওকে ছাদে উঠতে। ছাদ থেকে ঝুমুরের কেবিনের খোলা জানালাটা সোজা নিচে। আর সবচেয়ে বড় কথা, ঝুমুর কাকে পরীক্ষা করতে চেয়েছিল সেটা জানতাম শুধু আমি আর ঝুমুর। আমরা কথা বলেছিলাম ইঞ্জিন ঘরে, দরজা ভেজিয়ে, ফিস ফিস করে। আর তখন আমার মনে পড়ল, কথার মাঝখানে মাথার উপর দিয়ে হেঁটে যাওয়া সেই পায়ের শব্দ। রাত তখন কয়টা জানি না, জোয়ার প্রায় ভরা, কুয়াশা এত ঘন যে বোটের গোলই দেখা যায় না। আমি মিতুকে নিয়ে ডাইনিং কেবিনে ঢুকলাম, দরজা আটকালাম, হারিকেনটা মাঝখানে। আর আমি ওকে সব বললাম, ঝুমুরের খাতা, লিস্ট, সাদা চোখ, শুকনা লোকমা, 4 মিনিটের খোলা দরজা। মিতু শুনল, একবারও অবাক হলো না। শোনা শেষে ও শুধু বলল, আমি জানতাম, কবে থেকে জানি নিজেরই স্বীকার করতে পারি নাই। আর তখন দরজায় টোকা পড়ল, 3টা। নয়ন, মিতু, দরজা খোলো। ঠান্ডার মধ্যে খাড়াই আছি। আমরা নড়লাম না, শ্বাস বন্ধ, হারিকেনের শিখাটা পর্যন্ত স্থির। আচ্ছা, খুলবা না, ঠিক আছে। গলাটা বদলালো না, রাগলো না, সেটাই সবচেয়ে ভয়ের। ও দরজার ওপাশে দাঁড়িয়ে রইল। আমরা ওর ছায়াটা দেখতে পাচ্ছি দরজার নিচের ফাঁক দিয়ে, 2টা পায়ের ছায়া, স্থির। 1 মিনিট, 2 মিনিট। তারপর ও আবার কথা বলল, এবং এইবার গলাটা ইমরানের ছিল, কিন্তু কথাগুলো আর ইমরানের ভান করল না। মিতু, বুকে কান রেখা কি শুনছিলা? আমি তো টের পাইছিলাম তোমার কানটা এত ঠান্ডা আছিল, ভালো লাগছিল আমার। মিতু আমার হাত এত জোরে চেপে ধরল যে নখ বসে গেল। দরজার ওপাশ থেকে একটা দীর্ঘ শ্বাসের শব্দ এলো, ক্লান্ত, পুরনো দীর্ঘ শ্বাস। খেলাটা ভালাই চলতেছিল, কও। আর এক রাই তৈলেই সুন্দর করে শেষ হইল। ঝুমুরটা তাড়াহুড়া করল। ডাক্তার মানুষ, সবকিছু মাইপা দেখুন লাগবো। মাপলাম, পুরেই মাইপা দিলাম। দরজাটা খোলো, কথা আছে। কথা বললে 2 জনের একজন ভোর দেখবা, না বললে কেউ না। আমি জানি না আমার সাহসটা কোথা থেকে এলো। মরার ভয় একটা সীমা পার হলে বোধহয় উল্টে যায়। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, তুই কে? ইমরান কই? ওপাশে 2 সেকেন্ড চুপ, তারপর হাসি, হাসতে, নিচু ভেজা একটা হাসি। হাসিটা ইমরানের গলায় শুরু হলো, তারপর হাসতে হাসতে গলাটা বদলাতে লাগলো, ভাঙতে লাগলো। একটা গলার ভেতর থেকে আরো গলা বের হতে লাগলো। শেষে যেটা হাসছিল সেটা কোনো একটা গলা না, অনেকগুলা পুরনো, ভেজা, মাটির নিচের গলা।
ইমরান আছে এই যে চামড়ার ভিতরে। পোলাটা বড় আরামের জানা, সবাই ভালোবাসে, সবাই বিশ্বাস করে। দরজা খুইলা দেয়, নিমন্ত্রণ কইরা ঘরে তোলে, লগে কইরা বনি নিয়ে আসে। এতদিন আমার এটাই কানা লাগতো। এইবার আমি নিজেই হাইটা গেলাম, মাওয়ার রাস্তায় পোলাটা যখন খালি হল, 4 মিনিট অনেক সময়। খা খা পানি, খোলা দরজা, আর আমার ঘর বহু এই বনের কাদান গেছে। এত দূর খালি হাতে ফেরা যায় না, বাহন লাগে। পোলাটা বাহন হইল, কিন্তু ধার করা জিনিস টেকে না। চামড়াটা ফুরাইছে, ভিতরে ভিতরে প্রচন্ড আতুরে। আর কতদিন ঠাকুর, আমার এখন নতুন বাহন লাগে। ঘরে ফিরার আগে ঘরে খাওয়ানো লাগে। আনছিলাম, বাকি 2টা। দরজাটা খোলো নয়ন, ব্যথা দিমু না। আমি ব্যথা দিয়া নেই না, ডর দিয়া নেই। ডরের স্বাদ আলাদা। এর পরে যা হলো তা হলো এক রাতের যুদ্ধ। আমি পুরাটা গুছিয়ে বলতে পারব না। স্মৃতিগুলা ভাঙা কাচের, হাত দিলে কাঁপে। দরজাটা যখন ফাটলো, এক খুশিতে, সেগুন কাঠের দরজা। আমরা পেছনের জানালা দিয়ে বের হয়ে ছাদের সিঁড়িতে, হাতে হারিকেন আর কেরোসিনের বোতল, সারেং চাচার রান্নার কেরোসিন। ছাদে বারবিকিউয়ের কয়লার বাক্স, চুলা, আর চাচার সেই কথাটা আমার মাথায়। ডর আর বিশ্বাস দুইটাই দরজা, আর আগুন হইল দেয়াল। চাচা এই কথাটাও বলেছিলেন সেই প্রথম রাতে, গল্পের ফাঁকে, বনবিবির কিস্সায়। দক্ষিণ রায় আগুন ডরায়। জিনিসটা সিঁড়ি দিয়ে উঠে এলো ধীরে, তাড়া নাই। কুয়াশার ভেতর থেকে ইমরানের শরীরটা বের হলো, আর হারিকেনের আলোয় আমরা প্রথমবার জিনিসটাকে দেখলাম মুখোশ ছাড়া। শরীরটা ইমরানের, জামাটা ইমরানের, কিন্তু ভঙ্গিটা, মানুষ ওইভাবে দাঁড়ায় না। কাঁধ 2টা ঝুলে সামনে, মাথাটা একপাশে কাত, হাত 2টা লম্বা হয়ে। মনে হচ্ছিল কেউ একটা মানুষের পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে হাঁটিয়ে আনছে। মুখের চামড়াটা অলগা, গালের কাছে, চোয়ালের কাছে চামড়াটা হাড়ের সাথে আর লেগে নাই, ঝুলছে ভেজা কাগজের মতো। আর গন্ধ, আতরের মিষ্টি গন্ধটা ছিল, কিন্তু তার নিচ থেকে এখন খোলাখুলি উঠে আসছে সেই গন্ধ, যেই গন্ধ ঢাকতে 40 দিন আতর লেগেছে। ভাটার পচা কাঁদা আর পুরনো মৃত্যুর গন্ধ। আর চোখ, ছবির সেই চোখ, 2টা দুধ সাদা, সমতল, পলকহীন, গোল। হারিকেনের আলোটা ওই চোখে ঢুকছিল, কিন্তু বের হচ্ছিল না। জিনিসটা হাসল ইমরানের ঠোঁট দিয়ে, আর হাসির টানে চোয়ালের আলগা চামড়াটা একদিকে সরে গেল। ভেতরের দাঁতের শাড়ি দেখা গেল, মাড়ির অনেকখানি সহ। এবং আমি বুঝলাম মুখটা কেন এতদিন কম নড়ত, কেন হাসিগুলা ছোট ছিল। চামড়াটা ছিঁড়ে যাওয়ার ভয়ে জিনিসটা 40 দিন মেপে মেপে হেসেছে। মিতু আমার পাশে দাঁড়িয়ে কাঁপছে, কিন্তু পালাচ্ছে না। ও এক পা সামনে গেল, আর যেই প্রশ্নটা করল, ওই অবস্থায়, ওই জিনিসটার মুখের সামনে, প্রশ্নটা শুনে আমার বুক ভেঙে গেল। ও কি কিছু টের পাইছিল? মরার সময় ব্যথা পাইছিল? জিনিসটা মাথাটা আরেকটু কাত করল, যেন প্রশ্নটা চেখে দেখছে।
তারপর ইমরানের গলায়, একদম নিখুঁত পুরনো ইমরানের গলায় বলল, মিতু, আমি তো আছি। ওই মুহূর্তে মিতুর ভেতরে কি ভাঙল জানি না। ও চিৎকার করল না, কাঁদল না। ও হারিকেনটা আমার হাত থেকে নিল আর ছুঁড়ে মারল কয়লার বাক্সের ওপর, যেটায় আমি ততক্ষণে কেরোসিন ঢেলে রেখেছি। আগুনটা যখন দাঁড়ালো এক মানুষ সমান ছাদের মাঝখানে, আমাদের আর ওইটার মাঝখানে, জিনিসটা প্রথমবার পিছালো এক পা, আর ওর মুখ থেকে হাসিটা মুছে গেল। সাদা চোখে আগুনের প্রতিফলন। এই প্রথম ওই চোখে কিছু একটা প্রতিফলিত হলো, আর জিনিসটা শব্দ করল। সেই শব্দ আমি বর্ণনা করব না, শুধু বলবো 7টা গলা যখন একসাথে ক্ষুধায় চিৎকার করে, তখন কানে যেটা হয় সেটা শোনা না, সেটা ব্যথা। বাকি রাতটা আমরা আগুনের পেছনে কাটালাম। কাঠ ভাঙছি, ডেক চেয়ার ভাঙছি, বইয়ের পাতা, কাপড় যা পাই আগুনে দিচ্ছি। আর জিনিসটা ছাদের ওই মাথায় অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মাঝে মাঝে ডাকছে ফাহিমের গলায়, ঝুমুরের গলায়, একবার মিতুর মায়ের গলায়। আগুন ছোট হয়ে এলেই এক পা এগোচ্ছে, আমরা আগুন বাড়ালেই থামছে। ভোরের দিকে কাঠ ফুরিয়ে এলো, আগুনটা হাঁটু সমান। জিনিসটা এগোতে শুরু করলো, আর ঠিক তখন পূবের কুয়াশাটা ফিকে হলো, আর জোয়ারের পানির সাথে ভেসে এলো একটা জিনিস। ডিঙিটা, জুয়েলের ডিঙি, খালি, উল্টানোড়া, দাঁড় সমেত। 3 দিন ভাটায় জোয়ারে ঘুরে ঘুরে স্রোতের টানে ফিরে এসেছে। কপাল বলেন, চাচার দোয়া বলেন, বনবিবির রহম বলেন, ডিঙিটা এসে ঠেকলো বোটের পেছনে। এর পরের 2 মিনিটের কথা আমার মনে আছে টুকরা টুকরা। শেষ কেরোসিনটুকু ছাদের সিঁড়িতে ঢেলে আগুনের একটা রেখা, মিতুকে আগে নামানো, দড়ি বেয়ে। জিনিসটা সেই শব্দ, এইবার রাগের। লাফ দেওয়ার আগে এক পলক পেছনে তাকালো। ওইটা রেলিং ধরে দাঁড়িয়েছিল আগুনের রেখার ওপারে। নামল না, পানিতে নামল না। এতগুলো দিন পানি আর কাদা ওর রাজত্ব ছিল, অথচ নামল না কেন আমি জানি না। হয়তো চামড়াটা আর পানির ধকল নিত না, হয়তো ভোর হয়ে আসছিল, হয়তো ওর আর দরকার ছিল না। আমরা যখন দাঁড় টানছি প্রাণপণে স্রোতের সাথে, তখন কুয়াশার ভেতর দিয়ে আমি শেষবার পেছনে তাকালাম। এমভি চাঁদনির ছাদে ভোরের ধূসর আলোয় ইমরানের শরীরটা দাঁড়িয়ে, হাত নাড়ছে ধীরে, বন্ধুর ভঙ্গিতে, বিদায়ের ভঙ্গিতে। যেভাবে ঘাটে দাঁড়িয়ে ইমরান আমাদের রিসিভ করেছিল ঠিক সেইভাবে। আর কুয়াশা ভেদ করে ওর গলা ভেসে এলো শেষবারের মতো, পুরনো প্রাণ খোলা আড্ডার মধ্যমণি ইমরানের গলা। আবার আসিস দোস্ত, আমি তো আছি। জোয়ারের স্রোত আমাদের বড় গাঙে টেনে নিয়েছিল। দুপুরের দিকে একটা মাছ ধরা ট্রলার আমাদের তোলে। বাকিটা হাসপাতাল, পুলিশ, ফরেস্ট অফিস, সাংবাদিক। অফিসিয়াল গল্পটা এই রকম: নিষিদ্ধ খালে ঢুকে পর্যটকের দল ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা সারেং ও 3 জনকে হত্যা করে, বোটে আগুন দেয়। আধপোড়া এমভি চাঁদনি পাওয়া গেছে, 4টা লাশও পাওয়া গেছে। সারেং চাচা, ঝুমুর আর ভাটার চর থেকে ফাহিম আর জুয়েল, 2জনকেই কাদা ফেরত দিয়েছে। যেভাবে পেয়েছিল সেভাবে না, সেই বর্ণনায় আমি যাব না। শুধু একটা লাশ পাওয়া যায় নাই, ইমরানের। খোঁজ চলেছে 1 মাস। ডুবুরি, হেলিকপ্টার, ফরেস্টের টিম, কিচ্ছু নাই। কেস ফাইলে লেখা হয়েছে নিখোঁজ, মৃত অনুমিত।
মৃত। হ্যাঁ, সেটা তো মাওয়া রোডেই। থাক, ইমরানের কুলখানিতে ওর মা আমাকে একটা কথা বলেছিলেন। বুড়ো মানুষ, ছেলের শোকে অর্ধেক। উনি আমার হাত ধরে ফিসফিস করে বললেন, বাবা, তোমারে একটা কথা কই, কেউরে কইও না। অ্যাক্সিডেন্টের পরে আমার পোলায় আমারে আর মা ডাকে নাই, একবারও না। ডাকতো আম্মা। আমার পোলাই জীবনে আমারে আম্মা ডাহি নাই, ও ডাকতো মা। আমি ভাবছি হাসপাতালের ধকলে। বাবা, তুমি কও, মানুষ সব ভুলে, মায়ের ডাক ভুলে? আমি ওনাকে কিছু বলি নাই, বলার কিছু নাই। ছেলের দ্বিতীয় মৃত্যুর খবর কোনো মাকে দেওয়া যায় না। মিতু এখন ওর বাপের বাসায় থাকে, চাকরি নিয়েছে, স্কুলে পড়ায়, ভালো আছে, মানে যতটা ভালো থাকা যায়। আমরা মাঝে মাঝে কথা বলি, যেই কথাগুলা আর কারো সাথে বলা যায় না, সেই কথাগুলা। গত সপ্তাহে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, অনেক দিন পরে। ভালো লাগলো, ও হাসছে আজকাল, রান্না করে খাওয়ালো। শুধু দুইটা জিনিস আমার চোখে লাগলো, বলার মতো কিছু না, উল্লেখ করার মতোই না। এক, ওর ঘরে ঢুকতেই একটা গন্ধ পেলাম, কড়া মিষ্টি আতরের গন্ধ। আমি জিজ্ঞেস করলাম, আতর দেওয়া শুরু করলি কবে? ও হাসল, বলল, ভালো লাগে আজকাল। দুই, ফেরার সময় দরজায় দাঁড়িয়ে ও বলল, শীত পড়ছে, দেখা যাইস। আমি বললাম, তুইও সাবধানে থাকিস। ও হাসল আর বলল, চিন্তা করিস না, আমি তো আছি। আমি রিকশায় উঠে অনেকক্ষণ বসেছিলাম। রিকশাওয়ালা দুইবার জিজ্ঞেস করল, মামা, যাবেন কই? আমি বলতে পারি নাই, কারণ আমি হিসাব মেলাচ্ছিলাম, সেই ভোরের হিসাব। ডিঙিতে নামার সময় দড়ি বেয়ে মিতু একবার পা ফসকে পানিতে পড়ে গিয়েছিল, আমি টেনে তুলেছিলাম। কতক্ষণও পানির নিচে ছিল? 10 সেকেন্ড, 20, নাকি 4 মিনিট? না হলেও যতটুকু দরকার ততটুকু? আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। হয়তো সবটাই আমার ভাঙা মাথার বানানো ট্রমা, ডাক্তার তো তাই বলে। মিতু হয়তো সত্যিই শুধু আতর ভালোবেসে ফেলেছে। মানুষ বদলায়, শোক মানুষকে বদলায়। কিন্তু আমার ঘরের 3টা ঘড়িতে ব্যাটারি নাই। আমি রাতে দরজায় 2টা ছিটকিনি লাগাই, আর ঘুমানোর আগে প্রতিদিন, প্রতিটা রাতে আমি নিজের বুকে হাত রেখে শুনি, ভেতরে শব্দ হচ্ছে তো। আপনার কি মনে হয় মিতু সত্যিই ফিরে এসেছিল, নাকি আঁধার খাল তার সঙ্গে আর কাউকে ফিরিয়ে দিয়েছিল? আপনার ব্যাখ্যাটা কমেন্টে লিখে জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন বাংলা ভৌতিক ও রহস্য গল্প শুনতে এসো গল্প করি বাই কেবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন এক গল্পে। ততদিন ভালো থাকুন, নিরাপদ থাকুন।